আমাদের টপিকের নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার প্রথমেই অ্যাটমিক স্ট্রাকচার পড়ার আগে আমাদেরকে প্রথমে যেটা আমি বলতে চাইছি যে যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ কল্ড অ্যান অ্যাটম, অ্যাটম কাকে বলে, তাহলে এর অ্যান্সার আছে কি না অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এনি ম্যাটার। এবং আমরা এখানে বলি দ্যাট ডোন্ট হ্যাভ এনি ফ্রি অর ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, যে জিনিস সিঙ্গেল বা একা একা থাকতে পারে না, কম্বাইন্ড অবস্থায় থাকে, যারা কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করে, সেই স্মলেস্ট পার্টিকেল অফ এনি ম্যাটার ইজ কল্ড অ্যাটম। এবার অ্যাটম যে স্মলেস্ট পার্টিকেল এই সংক্রান্ত প্রথম কনসেপ্টগুলো কে দিয়েছিল বিজ্ঞানী জন ডাল্টন, যেটা আমরা ক্লাস 8 লেভেলে ডাল্টনস অ্যাটমিক থিওরিতে পড়েছি। সেই ডাল্টনস অ্যাটমিক থিওরির যে পস্টুলেটগুলো ছিল সেই পস্টুলেটগুলো কী কী ছিল? নাম্বার 1 ছিল যে all matter is made up of very small minute teeny particle known as atom, independent particle known as atom. Atom can neither be created nor be destroyed, একে তৈরিও করা যায় না, ব্রেকও করা যায় না। তারপর আমরা আরো পড়েছিলাম সবথেকে স্মলেস্ট পার্টিকেল অফ এনি ম্যাটার, এটা বলেছিলাম। তারপর এই পয়েন্টটা ছিল যে অল অ্যাটমস অফ ওয়ান এলিমেন্ট আর অ্যালাইক ইন রেসপেক্ট অফ দেয়ার মাস অ্যান্ড সাইজ। একটা যদি পার্টিকুলার ম্যাটার নিই তার সমস্ত অ্যাটমের সব কিছু সমান হবে। যেমন আমি যদি গোল্ড দিই, তাহলে গোল্ড যেখান থেকে নিয়ে আসি, যতগুলোই নিয়ে আসি, সমস্ত গোল্ড পার্টিকেলের শেপ সাইজ সব একই রকম হবে। তেমন সিলভার নিলে তারও সেম হবে। তাহলে অল পার্টিকেল অফ ওয়ান পার্টিকুলার ম্যাটার ইজ অ্যালাইক ইন রেসপেক্ট অফ দেয়ার মাস অ্যান্ড স্ট্রাকচার। বোঝা গেল? আর যদি সেটা ডিফারেন্ট ম্যাটার হয় তাহলে সেটা ডিফারেন্ট হবে। তাহলে ফর ডিফারেন্ট ম্যাটার ইট উইল বি ডিফারেন্ট। অর্থাৎ সেম ম্যাটারের ক্ষেত্রে সব সমান হয়, ডিফারেন্ট ম্যাটারের ক্ষেত্রে কি হয়? ডিফারেন্ট হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম না ডাল্টনের অ্যাটমিক থিওরির 4 থেকে 5টা পস্টুলেট ছিল। প্রথম পস্টুলেটটা কি ছিল? পস্টুলেট নাম্বার 1, 1 নম্বরে কি ছিল না যে বললাম অল অ্যাটম অফ পার্টিকুলার এলিমেন্ট আর অ্যালাইক ইন রেসপেক্ট অফ দেয়ার তোমার শেপ সাইজ ইত্যাদি, ওটা 1 নম্বর ছিল। 2 নম্বর ছিল একই ম্যাটারের সমস্ত কিছু সমান হয়, বিভিন্ন ম্যাটারের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। 3 নম্বর ছিল যে অ্যাটমকে তৈরিও করা যায় না, ভাঙাও যায় না, এগুলো ছিল। 4 নম্বরে বলেছিল দেখবি এরকম 4-5টা পয়েন্ট বলেছিল, মোটামুটি বইয়ে বোধহয় 5খানা পয়েন্ট আছে। ক্লাস 8-এ ছিল এটা ক্লাস 8-এ ছিল যে ডাল্টনের অ্যাটমিক থিওরির পস্টুলেট গুলো কি 5খানা পস্টুলেট ছিল। প্রত্যেকটা যে লাইন বাই লাইন মনে রাখতে হবে তার কথা নয়, তবে তার মধ্যে একটা পস্টুলেট ছিল যে অ্যাটমস কম্বাইন ইন এ সিম্পল হোল নাম্বার রেশিও টু প্রডিউস কম্পাউন্ড অ্যাটম, যেটাকে আমরা পরে কম্পাউন্ড বলে থাকি বা মলিকুল বলে থাকি। এই 5টার মধ্যে প্রথম 4টি কিন্তু রিজেক্টেড হয়ে গেছে, কেবলমাত্র 5 নম্বরটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কাজে লেগেছে। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনসেপ্টের ডাল্টন যে কথাটা বলে গিয়েছিল তার 5খানা পস্টুলেটের মধ্যে 4খানাই বাদ চলে গেল, কেবলমাত্র একটা পড়ে থাকলো। তাহলে এটাকে পড়বো কেন? পড়ার কি দরকার? পড়ার দরকার হচ্ছে এই জায়গাতেই যে ডাল্টন ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু গিভ দ্য লাইট ইন দ্য ডার্ক ফিল্ড অফ অ্যাটম। অ্যাটম কেমন দেখতে, কি করতে, কেমন হয়, কত ছোট কত বড়, কিভাবে তৈরি, কেউ জানতো কি? কারো কোনো আইডিয়া ছিল না, একমাত্র আমাদের মহর্ষি কনাদ আর পরবর্তী সময়ে আরেকজন ভদ্রলোক ছিলেন তার নাম ডেমোক্রেটাস। তারা কি বলেছিল যে অ্যাটমস বলে একটা শব্দ থেকে অ্যাটমটা এসেছিল, ATOMOS, সব থেকে স্মলেস্ট পার্টিকেলকে অ্যাটমস বলা হতো, মনে পড়ছে নিশ্চয়ই। তা সেখান থেকে আমরা আর কিছু জানতাম না, ওইটা নিয়ে ওই কনসেপ্টটা লোকজনের চলছে। তা ডাল্টনই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি একটা সঠিক ধারণা দিয়েছিলেন যে ঠিক আছে অ্যাটম এরকম দেখতে হতে পারে, অ্যাটমের মধ্যে এই জিনিসগুলো থাকতে পারে, ওরা এরকম দেখতে এইভাবে রিয়াকশন করে, একটা মোটামুটি রাস্তা একটা ওরা বলেছিল। তাই সমস্ত পস্টুলেট গুলো পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হলেও আমরা ডাল্টনের অ্যাটমিক থিওরিটাকে পড়ি। বোঝা গেল? এবার তাহলে প্রশ্ন আসছে, আমি পড়তে যাচ্ছি স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ অ্যাটম কেমন দেখতে। তাহলে প্রথমে শুরু করলাম কি দিয়ে? ধান ভানতে শিবের গীত, যে ডাল্টনের অ্যাটমিক থিওরিটা কি সেটা দিয়ে শুরু করলাম, ওটাই হয়ে গেল, এই পর্যন্ত কোনো ডাউট নেই। এরপর এলো পরবর্তী সময় দেখা গেল যে অ্যাটমকে ভাঙা যায় এবং অ্যাটমকে ভাঙলে 3খানা পার্টিকেল পাওয়া যায়। তাহলে অ্যাটমের মধ্যে থেকে কি পাওয়া যায়? 3 পার্টিকেলস। এই পার্টিকেল গুলো যেহেতু অ্যাটমের মধ্যে থাকে তাই এদের একটা নাম আছে, দে আর কল্ড সাব অ্যাটমিক পার্টিকেল। সো হোয়াট আর কল্ড সাব অ্যাটমিক পার্টিকেল? সাব অ্যাটমিক পার্টিকেলস আর দোজ পার্টিকেলস which are present inside an atom. Okay, so the particles which are present inside an atom are called subatomic particle. এটা মনে রাখতে হবে। এবার এই পার্টিকেল গুলো কি কি ছিল? 1 হচ্ছে ইলেকট্রন, 2 প্রোটন আর 3 হচ্ছে নিউট্রন। এবার এদের ডিসকভারি, অর্থাৎ ইলেকট্রন কিভাবে ডিসকভার হলো, প্রোটন কিভাবে ডিসকভার হলো বা নিউট্রন কিভাবে ডিসকভার হলো, সেগুলো স্টেপ বাই স্টেপ একটা প্রসেসে হয়েছে আর কি। মানে এমন হয়নি যে হঠাৎ করে একদিন সবকিছু ডিসকভার হয়ে গেছে, অনেক বড় গল্প ছিল, অনেক সায়েন্টিস্টরা একসঙ্গে মিলে বহুদিনের গবেষণার ফলে এগুলো ডিসকভার করেছে। আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো পড়বো,
তাহলে শুরু করেছি কি দিয়ে? জন ডাল্টনের অ্যাটমিক থিওরি, একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটাকে মেনটেন করতে পারলে জিনিসটা বোঝা অনেক ইজি হয়ে যায়। তাহলে সিকোয়েন্সের প্রথমে আমি কি বললাম, একদম নাম্বার ওয়ানে হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি, যেটা সবার ক্লিয়ার হয়ে গেছে, ডাল্টনস অ্যাটমিক থিওরি। 2 নম্বরে আসছে ইলেকট্রন ডিসকভার। এবার প্রশ্ন হচ্ছে ইলেকট্রনকে ডিসকভার করেছিল কে এবং কিভাবে করেছিল। তাই ইলেকট্রন ডিসকভার সম্পর্কে জানতে গেলে কে ডিসকভার করেছে এবং কিভাবে ডিসকভার করেছে আমাদেরকে প্রথমেই যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে থমসনস একটা এক্সপেরিমেন্ট করেছিল, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। একটা এরকম কাঁচের তৈরি টিউব ছিল, এই টিউবটার নাম হচ্ছে ক্রুক্স টিউব। এই টিউবটা বের করেছিল এখানে উইলিয়াম ক্রুক্স, এটাকে ক্রুক্স টিউব বলা হয়। বাংলায় বলা হয় কুলিজ নল, আর ইংলিশে বলা হয় ক্রুক্স টিউব। তাই ক্রুক্স টিউবের মধ্যে খুব কম চাপ, 0.01 মিলিমিটার মার্কারি প্রেসার। আমরা জানি যে নর্মালি আমাদের এখানে প্রেসার কত থাকে, এত মিলিমিটার মার্কারি প্রেসার। নর্মালি 1 অ্যাটমসফিয়ার যে প্রেসারে আমরা থাকি এটা 760 মিলিমিটার হয়। 2-4 মিলিমিটার কম বেশি হতেই পারে, কারণ এটা ডিপেন্ড করে অ্যালটিটিউডের উপর, অ্যাটমসফিয়ারে কি রকম ময়েশ্চার আছে, অনেক কিছুর উপর, ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে। বাট মোরাললেস 760 আশপাশে থাকে। 76 সেমি মার্কারি যে কলাম থাকে তার যে প্রেসার, তাকে বলা হয় 760 মিলিমিটার মার্কারি প্রেসার। তাই 760 মিলিমিটার মার্কারি প্রেসার কে কমাতে কমাতে যদি 0.01 মিলিমিটার প্রেসারের মধ্যে আনা হয়, এবং এর ভিতরে দুটো এরকম যেটাকে আমরা ইলেকট্রোড বলি, সেই ইলেকট্রোডগুলোর প্লাস এবং মাইনাস প্রান্তের মধ্যে যদি নিয়ারলি 10,000 ভোল্ট, অর্থাৎ ভেরি হাই ভোল্টেজ রিফারেন্স অ্যান্ড ভেরি লেস গ্যাস প্রেসার যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আমরা তো জানি দুটো ইলেকট্রোড আছে, একটা বড়টাকে বলা হয় পজিটিভ আর ছোটটা হচ্ছে নেগেটিভ। ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে। তাহলে ক্যাথোড কোনটা? যেটা নেগেটিভের সঙ্গে কানেক্টেড সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে এরকম কন্ডিশনে দেখা যায় যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের রে বেরোচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এই যে রেগুলো বেরিয়ে যাচ্ছে, এই রেটার নাম দেওয়া হলো ক্যাথোড রে। এগুলো তাহলে এই রেটার নাম কি? রেটার নাম হচ্ছে ক্যাথোড রে। তাহলে এই রেটাকে ক্যাথোড রে কেন বলা হলো? বিকজ দ্য রে ইজ এমিটেড ফ্রম দ্য ক্যাথোড অফ দ্য কুলিজ টিউব and it is going towards the anode, so it is called Crookes tube or Coolidge tube, so it was termed as cathode ray। এটাকে ক্যাথোড রে বলা হলো। তাহলে বোঝা গেল ক্যাথোড রে কি, কোন কাজে লাগে, এটা মাথায় ঢুকলো। তাহলে এই গেল আমাদের ক্যাথোড রে। এখানে গ্যাস প্রেসারটা কমানো হলো কিসের সাহায্যে? এখান থেকে একটা ভ্যাকুয়াম পাম্প লাগিয়ে দিয়ে ভিতরকার এয়ারটা বের করে নেওয়া হলো টেনে, তাহলে এটা কাজ করে দেবে, অসুবিধার কিছু নেই। তাহলে এরকম একটা সেট যখন তৈরি করা হলো, সেই সেট মধ্যে দেখা গেল যে খুব কম প্রেসারে এবং ভেরি হাই ভোল্টেজ দিলে পরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের রে যায়, এই রেটা হচ্ছে ক্যাথোড রে। এখন ক্যাথোড রের নেচার কি, কেমন দেখতে, কি দিয়ে তৈরি, কেউ জানে কি? জানে না। কিন্তু এই জিনিসটা জানে যে আমরা যখন টিউবটাকে নিয়েছি, এটা একটা ক্লোজ টিউব, ভিতরে কি ছিল? কোনো একটা পার্টিকুলার গ্যাস নিয়েছি, সেটা হতে পারে হাইড্রোজেন বা হিলিয়াম বা অন্য যে কোনো গ্যাস নিয়েছি। এবার সেই গ্যাসটাকে নিয়ে কি করলাম? ভ্যাকুয়াম পাম্প চালিয়ে তার প্রেসারটাকে কমাচ্ছি। কমাতে কমাতে কতটা কমালাম? একদম নেগলিজিবল প্রেসার করে দিই, 0.01 মিলিমিটার, ভেরি লেস প্রেসার। তাহলে এত কম প্রেসারে আমি তো এটা ইমাজিন করতে পারি যে এই টিউবটার ইনসাইডে, টিউবটার ভিতরে কেবলমাত্র সার্টেন নাম্বার অফ গ্যাস পার্টিকেলস আর মুভিং দেয়ার, অল্প কিছু অ্যাটম বা অল্প কিছু পার্টিকেলস এখানে ঘুরে বেড়াচ্ছে। এটা ইমাজিন করা যায় কি যায় না? তাহলে টিউবটা হচ্ছে আমার এরকম, তার ভিতরে গ্যাসটাকে খুব কম চাপে নিয়েছি, মানে আমি ইমাজিন করতে পারি যে একটা সার্টেন নাম্বার 100, 200, 500 অ্যাটম কি করছে এখানে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা একদিন কি জানি যে অ্যাটম হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। ডাল্টন কি বলেছিল? অ্যাটমকে ভাঙা যায় না, অথচ ভিতরে আমি কি পাচ্ছি? একটা পার্টিকেল পাচ্ছি। তাহলে এই পার্টিকেলটা আসছে কোথা থেকে? অ্যাটম থেকেই আসছে, কারণ ওখানে তো আর কেউ নেই যে ওকে দেবে, কারণ ভিতরে কি ছিল? শুধু গ্যাস ছিল, টেম্পারেচার কমিয়েছি, প্রেসার কমিয়েছি, তাহলে আর কি আছে? কিছুই নেই। তাহলে সেখান থেকে কি বেরিয়ে আসছে? কোন একটা পার্টিকেল বেরিয়ে আসছে। তাহলে এই পার্টিকেলটার সোর্স কি? অ্যাটম। তার মানে এতদিন যে জিনিসটা আমি জানছিলাম, ডাল্টন যেটা বলেছিল যে অ্যাটমকে ভাঙা যায় না, ওই কনসেপ্টটা এবার একটু নড়বড়ে হয়ে যাচ্ছে, কোশ্চেন মার্ক চলে আসছে, ইজ ইট কারেক্ট হোয়াট ইউ হ্যাভ টোল্ড, ডাউট চলে আসছে। তো তখন আমাদের পরবর্তী স্টেপে আসতে হচ্ছে যে সায়েন্টিস্টরা গবেষণা করতে লাগলো যে এই ক্যাথোডের নেচারটা কেমন, এটা জানতে হবে। তা ক্যাথোডের নেচার জানার জন্য কি করলো? অনেকগুলো টেস্ট করেছিল, যেমন যে রাস্তা দিয়ে ক্যাথোড রে যাচ্ছে সেই রাস্তার দুপাশে যদি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেওয়া হয়, ইলেকট্রিক ফিল্ড মানে প্লাস এবং মাইনাস, দেখা যাচ্ছে যে এই রেগুলো বেন্ড করছে টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রিক ফিল্ড, মানে পজিটিভের দিকে ওরা বেঁকে যাচ্ছে। তাহলে পজিটিভের দিকে কারা বেঁকবে? যারা নেগেটিভ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ক্যাথোড রেজ আর নাথিং বাট দ্য নেগেটিভ পার্টিকেলস।
এটা বোঝা গেল। তাহলে 1 নম্বর এখান থেকে আমি বুঝতে পারলাম যে ক্যাথোড রে হচ্ছে নেগেটিভ। প্রথম পয়েন্টটা আমার পাওয়া গেল। কেন? বিকজ দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নেগেটিভ ফিল্ড, সরি টুয়ার্ডস দ্য পজিটিভ সাইড, তাই ওটা হচ্ছে নেগেটিভ। 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার হলো। সেকেন্ড পয়েন্ট, এখানে যদি কোনো আমি খুব লাইট ওয়েটের একটা সেই তাল পাতার পাখা থাকে না, সাইকেলের চাকায় দেখবি লাগানো, ঘুরঞ্চর কি বলি আমরা, হাওয়া দিলে ঘোরে, বাচ্চা ছেলেরা খেলা করে, ওই রকম টাইপের দেখতে যদি একটা পাখা এখানে লাগিয়ে দিই, তা দেখতে পাওয়া যাবে যে এই পাখাটা রোটেট করতে আরম্ভ করবে যখন এখানে ক্যাথোড রশ্মি পড়বে। অর্থাৎ হোয়েন ক্যাথোড রে ফলস অন দিস পার্টিকুলার, কি বলে এটাকে, চরকিটা কি বলে, স্পিন বা কিছু একটা বলা হয়, ইট উইল রোটেট। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ ইট রোটেট? এটা ঘোরে কেন? এটা ঘোরে কেন? যদি ক্যাথোড রে লাইটের মতো হতো তাহলে তো ঘুরতো না। তার মানে নিশ্চয়ই ওর মধ্যে পার্টিকেল নেচার আছে। কারণ আমি যদি টর্চের লাইট কারোর মধ্যে ফেলি, সে কি ঘোরে? ঘোরে না। আমি যখন পার্টিকেল দিয়ে সেটাকে ঘোরানোর চেষ্টা করি তখনই সেটা ঘোরে। তাহলে যেহেতু এটা ঘুরছে, এটা আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারলাম? যে এটার মধ্যে একটা পার্টিকেল নেচার আছে। তাহলে এই দুটোকে একসঙ্গে করে আমি কি বলে দিলাম? যে ক্যাথোড রে ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ নেগেটিভলি চার্জড পার্টিকেল। এবার ক্লিয়ার হলো? তাহলে এতটা ডিসকাশন করার পর কি বলা হলো? যে ক্যাথোড রে ইজ মেড আপ অফ নেগেটিভলি চার্জ পার্টিকেল, ইট ইজ এ ফ্লো, ইট ইজ এ স্ট্রিম অফ নেগেটিভলি চার্জ পার্টিকেল। এটা একটা ঋণাত্মক বা নেগেটিভ চার্জ পার্টিকেলের একটা ঝর্ণা, একটা স্রোত, একটা স্ট্রিম। ক্লিয়ার? তাহলে এই যে নেগেটিভ পার্টিকেলের স্ট্রিম, এর নাম দেওয়া হলো নেগেট্রন। এবার নামটা কে দিয়েছে না দিয়েছে এগুলো তো বোঝা আছে, পড়বি, অত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই এগুলোতে, বেসিক জায়গাটা বুঝতে হবে। তাহলে এর নাম কি দেওয়া হলো? নেগেট্রন দেওয়া হলো। এবার এই নেগেট্রন নামটাকে পরবর্তী সময়ে অন্য একজন সায়েন্টিস্ট, মোস্ট প্রবাবলি মিলিক্যান বা কেউ একজন হবে, সে ওটাকে চেঞ্জ, থমসনে দিয়েছিল, যে হোক, আমার তো মনে নেই ওই জায়গাটা, তা সে এসে ওই ইলেকট্রন নামটাকে চেঞ্জ করে রেখে দিল। আমি আবারও বলছি, নামের উপর বিশেষ কিছু আসে যায় না। ওগুলো যখন পড়বি, শর্ট নোট যখন বানাবি, শর্ট নোট বানানোর সময় ইনিশিয়ালি কি দেখেছি, নামটা কে দিয়েছে, কে চেঞ্জ করেছে, ব্যাস এটুকুই, আর কিছু না। সুতরাং ওগুলো ভুলে যাবি, পরে আবার মনে থাকবে এরকম, ওগুলো হয়তো ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন নেই। মেন জিনিসটা তাহলে কি দাঁড়ালো? যে যখন আমরা দেখতে পাচ্ছি যে নাম দেওয়া হলো নেগেট্রন, নেগেট্রন থেকে কি হলো? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ডিসকভার হলো। ইলেকট্রনকে কে ডিসকভার করলো? জে থমসন। তাহলে প্রথম সেকেন্ড পয়েন্ট কি? ইলেকট্রন ডিসকভারি। কার দ্বারা? না বাই জে থমসন। এবার দেখ, যখনই জে থমসন ইলেকট্রনকে ডিসকভার করে ফেললো, যেই ডিসকভার হয়ে গেল, ও কিন্তু ভাবলো যে আমি একটা হেভি জিনিস করে ফেলেছি। এতদিন পর্যন্ত লোকজন কি জানতো? যে অ্যাটমকে ভাঙা যায় না, তাই তো? কিন্তু অ্যাটমের মধ্যে থেকে একটা নেগেটিভ পার্টিকেল পেয়ে গেল। কে পেলো? থমসন পেলো। যখন এটা পেলো, তখন থমসন ভাবলো যে যখন আমি নেগেটিভ পার্টিকেল পেয়ে গেছি, অ্যাটম কেমন দেখতে আমি বুঝে গেছি। সঙ্গে সঙ্গে বুঝে গেল যে অ্যাটম কেমন দেখতে আমি বুঝে গেছি। তাহলে অ্যাটম কেমন দেখতে? থমসন নিজের মনের মতো করে একটা অ্যাটমের মডেল দিয়ে দিল, যেটাকে আমি বলি থমসনের, আমি বলি না, সবাই বলে, কি বলে? থমসনের স্পাম পুডিং মডেল। এলটা সাইলেন্ট থাকে, হ্যাঁ। এটাকে পাম পুডিং মডেল বলা হয়, অর এটাকে ওয়াটারমেলন মডেলও বলা হয়। এই মডেলটা অ্যাকচুয়ালি কি বলেছে? এই মডেলটাই বলেছে একটা তরমুজ, মনে কর, কালো তরমুজ হয়, তরমুজ কালো হয় না, লাল তরমুজ হয়, এবং ভিতরে কালো কালো বীজগুলো থাকে, তাই না? তাই তো? তাহলে লাল তরমুজের মধ্যে যেমন কালো বীজগুলো গাঁথা থাকে, এমবেডেড, গাঁথাকে ইংলিশে বলা হয় এমবেডেড। সো যেমন ভাবে এমবেডেড অবস্থায় থাকে একটা অ্যাটম যেমন দেখতে, অর্থাৎ কি না, দ্য অ্যাটম ইটসেলফ ইজ এ পজিটিভ স্ফিয়ার and the negatively charged electrons are embedded inside the atom. ও মডেলটা দিল। যখন দিল মডেলটা, খুব তাড়াতাড়ি রিজেক্টেড হয়ে গেল। কেন রিজেক্টেড হয়ে গেল? এটা তো হওয়া সম্ভব নয়। একটা পজিটিভ নেগেটিভ যদি গায়ে গায়ে থাকে, তাহলে বেরিয়ে আসবে কি করে? যেটা অলরেডি আমরা ইলেকট্রন ডিসকভারি করে দিয়েছি, তাহলে এটা সম্ভব নয়। তাহলে এই মডেলটা দেওয়ার পর সেটা খুব তাড়াতাড়ি রিজেক্টেড হয়ে গেল, কারণ লিমিটেশন আছে যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি এক্সপ্লেন করতে পারলে পরেও total mass is not evenly distributed and then the Thomson's model was discarded. থমসনের মডেলটা রিজেক্টেড হয়ে গেল। তাহলে আমি যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তাহলে কি পাচ্ছি? প্রথমে ডাল্টনের অ্যাটমিক থিওরি পেলাম, তারপর কি পেলাম? ইলেকট্রনের ডিসকভারি পেলাম, পাম পুডিং মডেল পেলাম। এবার এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আরেক দল সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে গোল্ডস্টেন। সেই গোল্ডস্টেন ডিসকভার করলো প্রোটন। কে করলো? না প্রোটন বাই গোল্ডস্টেন। কিভাবে করলো? গোল্ডস্টেন প্রোটনটা কিভাবে করলো? যখন ইলেকট্রন ডিসকভার হয়ে গেল, তখন প্রথম যে কোশ্চেনটা তোর আমার মাথায় এলো, গোল্ডস্টেনের মাথায় এসেছিল, যে অ্যাটম তো নিউট্রাল, ওর ভিতর থেকেই নেগেটিভ চার্জ পার্টিকেল বেরিয়ে আসছে, তাহলে নিশ্চয়ই
ওখানে পজিটিভ চার্জ পার্টিকেলও আছে যেটা আমি দেখতে পাচ্ছি না। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট পার্টিকুলার পজিটিভ চার্জ। হোয়াট ইজ দ্য ওয়ে? ও কি করলো, একটু চেঞ্জ করলো, দেখে নে কিভাবে চেঞ্জ করলো। এটা যেমন ছিল তেমন থাকলো, ঠিক আছে, যেমন ছিল তেমন থাকলো। আমরা কি জানি, ক্যাথোড থেকে, এটা যদি আমি ক্যাথোড বলে দিই, ক্যাথোডটাকে একটা বিস্কুটের মতো করে দিল, গোল, ক্যাথোডটাকে বিস্কুটের মতো গোল করে দিল। এবং ক্যাথোডের ভিতরে, ক্যাথোড তো নেগেটিভ চার্জ, ক্যাথোড তো নেগেটিভটা, যেখানে ক্যাটায়ন যাবে, এটা অ্যানোড। দিয়ে দেখা গেল কি, এর মধ্যে ছোট ছোট কিছু ফুটো করে দিল, ওই জন্য বললাম বিস্কুটের মতো দেখতে, গোল চাকতির মতো একটা দিয়ে দিল। এবার অ্যাজ ইউজুয়াল ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, ক্যাথোড রে, এটা কে ডিসকভার করেছিল প্রথম? থমসন। ওটা পাওয়া গিয়েছিল। গোল্ডস্টেন সেটআপটাকে একটু চেঞ্জ করলো, বাদ বাকি সব এক রাখলো, ভ্যাকুয়াম পাম্প রাখলো, প্রেসার কমালো, হাই ভোল্টেজ দিল, এভরিথিং ওয়াজ সেম। যে যেমন ভাবে এখান থেকে ক্যাথোড রে গুলো ছিল, সেই ক্যাথোড রে গুলো থাকলো, ক্যাথোড রে যেভাবে ছিল সেইভাবে থাকলো। বরং দেখা গেল এই যে হোলস গুলো আছে ছোট ছোট, এই হোলস গুলো দিয়ে বাইরের দিকে আউটসাইড ডিরেকশনে আর এক ধরনের পার্টিকেল, আর এক ধরনের রে পাওয়া যাচ্ছে। এই যে রেটা, এই রেটার নাম দেওয়া হলো অ্যানোড রে। এবং অ্যানোড রের আর একটা নাম থাকলো ক্যানেল রে। কেন ক্যানেল রে বলা হচ্ছে? কারণ এরাই হোলস গুলো দিয়ে বেরোচ্ছে বলে। এটা পাওয়া গেল যে পজিটিভ চার্জ পার্টিকেল দিয়ে তৈরি। এবার এই পজিটিভ চার্জ পার্টিকেলটাকে কিন্তু প্রোটন বলা হলো না। আগে যেমন নেগেটিভ চার্জ পার্টিকেলটাকে বলা হলো ইলেকট্রন, একে কিন্তু প্রোটন বলা হলো না, কারণ ওই ক্ষেত্রে সমস্ত ইলেকট্রনগুলোর চার্জ এবং মাস ছিল সেম। বহু বিজ্ঞানী সেগুলোকে ডিসকভার করেছে। এখানে দেখা গেল যে ভিতরে যেরকম গ্যাস নেবো, সেই গ্যাসের উপর ডিপেন্ড করে পজিটিভ চার্জের পরিমাণটা বাড়া কমা করে। অর্থাৎ পজিটিভ চার্জ ইজ এ হোল নাম্বার মাল্টিপল বাই ভেরি স্মল চার্জ। ওই যে স্মল চার্জটার কথা বলছি, দ্যাট ওয়াজ টার্মড এজ এ প্রোটন। তাহলে কি কি ডিসকভার হলো? ইলেকট্রন হলো, আর কি হলো? প্রোটন হলো। বোঝা গেল? মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু নিউট্রন ডিসকভার হয়নি। তাহলে এই পর্যন্ত কি হলো? প্রোটন ডিসকভার হলো। তাহলে এতদিন পর্যন্ত আমাদের কনসেপ্ট কি ছিল? অ্যাটমকে ভাঙা যায় না। এবার কি বললাম? ভাঙা যায়। ভাঙলে কি পাই? ইলেকট্রন পাই আর প্রোটন পাই। ক্লিয়ার? যখন ইলেকট্রন প্রোটন পেয়ে গেলাম, আরো কিছুদিন গেল, তখন লোকজনের মধ্যে প্রশ্ন হলো তাহলে অ্যাটম দেখতে কেমন, অ্যাটমকে দেখতে কেমন? এই ঘটনাগুলো চলতে চলতে অন্যদিকে আর একটা বিজ্ঞানের ডেভেলপমেন্ট ঘটে গেছে। সেটা কি না, সেটা হচ্ছে ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি নিয়ে যথেষ্ট সায়েন্স এগিয়ে গেছে, গবেষণা অনেক এগিয়ে গেছে। রেডিও অ্যাক্টিভিটি কি? এটা একটা ন্যাচারাল ফেনোমেনা ইন হুইচ সার্টেন এলিমেন্টস ডিসইন্টিগ্রেট দেমসেলস অটোমেটিক্যালি উইদাউট দ্য এড অফ এনি কাইন্ড অফ এক্সটার্নাল রিজন। তারা নিজেরা নিজেদেরকে ভেঙে দেয় অ্যান্ড দে এমিট সার্টেন পার্টিকেল। যেমন আলফা, বিটা, গামা, তিন ধরনের রে তারা এমিট করে। এবারে আলফা, বিটা, গামার নেচার কি, হ্যানা দানা, এগুলো আমাদের এখন লাগছে না। আমরা মেনলি জানলাম এই তিনটে পার্টিকেলের মধ্যে ভারী পার্টিকেলটার নাম হচ্ছে আলফা। সো আলফা ইজ দ্য হেভি পার্টিকেল। ফ্রম হোয়ার উই গেট দেম? উই গেট দেম ফ্রম দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তাই যারা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে তারা যখন ডিসইন্টিগ্রেট করে, সেখান থেকে আমরা কি পাই? আলফা, বিটা, গামা ইত্যাদি পাই। তার মধ্যে আমার কাকে প্রয়োজন? আলফাকে প্রয়োজন। বোঝা গেছে? এবারে পরীক্ষাটাকে করলো রাদারফোর্ড করলো। এক্সপেরিমেন্টটার নাম কি? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। মানে আলফা রশ্মি স্ক্যাটার্ড হয়ে যাবে, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এই পরীক্ষাটা কি রকম, কি করেছে? এখানে মনে রাখতে হবে পরীক্ষা অর্থাৎ এক্সপেরিমেন্ট, তার অবজারভেশন এবং তার ইনফারেন্স, তিনটে জিনিসই আমাদেরকে বুঝতে হবে। এই বোঝাটা হচ্ছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কি করলো? ও একটা সোর্স নিল, যে সোর্সের ভিতরে তোর ওই আলফা পার্টিকেল বেরিয়ে আসবে, তাহলে এটাকে আমরা সোর্স বলছি। তাহলে সোর্স কিসের সোর্স? আলফা পার্টিকেলের। সামনে একটা ছোট ফুটো করলো, সেখান থেকে আলফা পার্টিকেল বেরিয়ে আসছে। দিয়ে এটাকে একটা রকম লেড প্লেটের মধ্যে রেখে দিল। লেড প্লেটের কাজ কি? মানে যখন এখান থেকে আলফা পার্টিকেল গুলো বেরোচ্ছে, সেই পার্টিকেল গুলোকে একটা নির্দিষ্ট ডিরেকশনে নিয়ে যাওয়া, মানে বিভিন্ন দিক থেকে এলে পরে আনওয়ান্টেড আলফা পার্টিকেল গুলোকে আটকে দেবে, যেগুলো দরকার সেগুলো ওখান দিয়ে বেরিয়ে যাবে। মানে যদি মনে কর টর্চ লাইট জ্বালাই, তাহলে লাইটটা কেমন চারিদিকে স্ক্যাটার হয়ে যায় না, ছড়িয়ে যায়। এবার আমার মনে কর লাইটের আলোটাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। তো আমি যদি একটা কাগজ নিয়ে কাগজের মাঝে ছোট একটা ফুটো করি, দিয়ে এই টর্চ লাইটের সামনে এইভাবে ধরি, তাহলে কি দেখতে পাবো? যে লাইটটা গিয়ে কাগজে আটকে যাচ্ছে, যেখানটা ফুটো করা আছে সেখান দিয়ে বেরোচ্ছে। সেম ঘটনা ঘটিয়েছি দেখ। এটাকে তুই মনে কর না সোর্স থেকে টর্চের মতো যাচ্ছে চারিদিকে, এখানে লেড প্লেট নিয়েছি যার মাঝে একটা ছোট ফুটো করা আছে, সেখান থেকে পার্টিকেল যাচ্ছে। তাহলে এটা কি পার্টিকেল যাচ্ছে? আলফা পার্টিকেল। বোঝা গেল? এবারে সামনে একটা বড় স্ক্রিন নেওয়া হলো, স্ক্রিন। এই স্ক্রিনের ভিতর দিকে জিঙ্ক সালফাইডের একটা কোটিং দেওয়া, তাহলে একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন লাগানো হলো এখানে। ওকে, এবার কি হলো?
ভালো করে খেয়াল করবি জিনিসটা। যখন এখান থেকে আলফা পার্টিকেল যাচ্ছে, এই মাঝখানে রাস্তাটা একটা সোনার পাত নেওয়া হলো। সোনার পাতকে বলা হচ্ছে গোল্ড ফয়েল। একটা সোনার পাত, গোল্ড ফয়েল নিলাম। পাতটা কত মোটা? না, পাতটা খুব পাতলা, ভেরি থিন। কতটা পাতলা? 0.0004 মিলিমিটার, তাই তো? তাহলে 0.0004 মিলিমিটার মানে 4 মিলিমিটার পাত নিয়ে তাকে 1000 ভাগে ভাগ করলাম। তাহলে কত পাতলা হলো বল দেখি? একদম থিন চিকের মতো পাতলা, পলিথিন তার থেকেও পাতলা। এই সামনে এটা রাখলাম, রেখে আলফা পার্টিকেল এখান থেকে দিলাম। দিয়ে এই সেটআপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে যদি আলফা পার্টিকেল এটাকে ভেদ করে চলে যায় তাহলে সেখানে লাইট জ্বলবে, না যেতে পারলে জ্বলবে না। যেখানে গিয়ে আলফা পার্টিকেল টাচ করবে সেখানে একটা গ্লো হবে। বোঝা গেল? এটাই হচ্ছে এই স্ক্রিনের বৈশিষ্ট্য। তা দেখা যাচ্ছে যে আলফা পার্টিকেল দেওয়ার ফলে এই জায়গাটাই প্রচুর পরিমাণে গ্লো করলো। দু একটা গ্লো দেখছি ওপর নিচেও হচ্ছে, আর ভেরি ফিউ 40,000-এর মধ্যে একটা পিছন দিকেও চলে আসছে। যদি পিছনে কোনো স্ক্রিন রেখে দিই সেখানেও গ্লোটা করছে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? মনে কর আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। আমার বলা হলো সামনে একটা দরজা বা কিছু একটা আছে, আমার হাতে অজস্র বল টল দেওয়া আছে বা ঢিল দেওয়া আছে, যে তুমি ছোড়ো, ছুড়ে বলো সামনে ফাঁকা আছে না কোনো কিছু আছে। আমি চোখে দেখতে পাচ্ছি না, কারণ অ্যাটমের জগতে আমরা সবাই কানা, দেখ ব্যাপারটা, তাই না? কিছু তো দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে কি পাচ্ছি, কেন পাচ্ছি। তা প্রথমে আলফা পার্টিকেল ছুড়ছি, আলফা পার্টিকেল কি হচ্ছে? বেরিয়ে পালাচ্ছে। তো যদি বেরিয়ে পালাই তার মানে কি কিছু নেই, সামনেটা ফাঁকা বলে বেরিয়ে যাচ্ছে। এবার একটা দুটো ওপর নিচে হয়ে গেল মানে কি? আমি তো সোজা ছুটছি, আমি তো ওপর দিকে ছুটিনি, সোজা ছুটছি, অথচ সে ওপর দিকে বেঁকে গেল, মানে নিশ্চয়ই কেউ একটা আছে যার গায়ে টাচ খেয়ে বেঁকে গেছে। আমি যদি বল ছুড়ি, জানলা ফাঁকা আছে, সোজা বলটা বেরিয়ে গেল। এবার জানালার কান নিচে যদি লেগে যায়, বলটা কি সোজা যাবে? বেঁকে যাবে। সেম ঘটনা হচ্ছে, মানে তার মানে এই গোল্ড ফয়েলের ভিতরে কিছু সলিড জায়গাও আছে যেখানে ধাক্কা খেয়ে বেঁকে যাচ্ছে, এবং একটা আধটা পিছন দিকে ফিরেও আসছে। তার মানে কি? যখন ধাক্কাটা হেড অন কলিশন হচ্ছে তখন সেটা ব্যাক করছে, বাউন্স ব্যাক করছে। বোঝা গেল না গেল না? তাহলে এইগুলো হচ্ছে অবজারভেশন। তাহলে অবজারভেশন কি করলো? না, মোস্ট অফ দ্য পার্টিকেল সিম্পলি পাসেস দ্য গোল্ড ফয়েল অ্যাজ ইফ নাথিং ইজ দেয়ার, কিছুই নেই, তাই বেরিয়ে যাচ্ছে। দু একটা উপর নিচে বেঁকে যাচ্ছে, আর খুব সামান্য পিছন দিকে চলে আসছে। তাহলে এবার এখান থেকেও কি ইনফারেন্সে এলো, কি ও জাজ করলো? তখনও বললো আচ্ছা ঠিক আছে, অ্যাটম তাহলে এরকম দেখতে। কি কি বললো? প্রথম কথা হচ্ছে সব চলে যাচ্ছে, মানে অ্যাটমের অধিকাংশ জায়গায় ফাঁকা। মোস্ট অফ দ্য প্লেস অফ অ্যান অ্যাটম ইজ নাথিং বাট এমটি, সেটা ফাঁকা জায়গা, কোনো কিছু নেই সেখানে, দিস ইজ এমটি। ক্লিয়ার হলো? তাহলে অ্যাটমের বেশিরভাগ জায়গা কি? ফাঁকা। এমটি মানে ফাঁকা। গেল। সেকেন্ড, টোটাল মাস অফ দ্য অ্যাটম ইজ প্রেজেন্ট ইন ভেরি স্মল প্লেস হুইচ ইজ ভেরি লেস কম্পেয়ার টু দ্য হোল ভলিউম অফ দ্য অ্যাটম। একটা টোটাল অ্যাটম যত বড়, তার রেসপেক্টিভ টোটাল মাসটা খুব সামান্য জায়গায় প্রেজেন্ট আছে। মানে অ্যাটমের টোটাল ওজনটা, গোটা অ্যাটমটা ফাঁকা, মাঝখানে সামান্য জায়গায় সব থেকে ভারী জিনিসটা বসে আছে। আচ্ছা বল দেখি, ভারী জিনিস বললো কি করে ওটাকে? কারণ আলফা পার্টিকেল অনেক ভারী জিনিস। ইয়েস, কারণ আমি যাকে দিয়ে ধাক্কা মারছি সেও তো ভারী। তাহলে যে ভারী, যে আসছে সে তো ভারী জিনিস। তাহলে ওখানে যদি হালকা জিনিস বসে থাকতো তাকে তো ধাক্কা দিয়ে খুলে পালিয়ে নিয়ে যেত, ও নিজে বেঁকতো না, ও সোজা ওকে উড়িয়ে দিয়ে চলে যেত। তাহলে যে আসছে সে ভারী, সে ধাক্কা মারছে, মেরে সে নিজে ভেঙে যাচ্ছে, তার মানে যে বসে আছে সে হালকা নয়, সেও ভারী। সো টোটাল মাস অফ দ্য অ্যাটম ইজ লোকেটেড ইন ভেরি স্মল প্লেস ইনসাইড দ্য অ্যাটম। এই পয়েন্টটা ক্লিয়ার হলো? কি করে পেলো সেটা বুঝতে পারলি? পারা গেল। এবং বলল দ্য টোটাল পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম ইজ অলসো প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার স্মল রিজিয়ন। সমস্ত পজিটিভ চার্জও ওই জায়গাটাতেই আছে। তাহলে এবার আমার প্রশ্ন হলো, পজিটিভ চার্জটা ওই জায়গাটায় আছে কেন? কি করে বললে আছে? কারণ যে আসছে সে কি? পজিটিভ। যদি মাঝখানটায় নেগেটিভ থাকতো তাহলে কি হতো? অ্যাট্রাক্ট হতো, তাহলে বেরিয়ে পালাতো না। এখানে কি হচ্ছে? বেরিয়ে পালাচ্ছে, তার মানে কি? রিপালশন হচ্ছে। অর্থাৎ যে আসছে সে পজিটিভ, তাকে রিফিল করছে, মানে যে আছে সেও পজিটিভ। বোঝা গেল না গেল না? এই পর্যন্ত করার পর রাদারফোর্ড তার একটা অ্যাটমিক মডেল দিল, আমরা যেটাকে বলি। তাহলে 5 নম্বরে আমরা কি জানলাম? আলফা স্ক্যাটারিং, এটা হলো। এবং এর সঙ্গে আর কি জানলাম? রাদারফোর্ড মডেল। আমরা এর সঙ্গে পেয়ে গেলাম রাদারফোর্ডস মডেল অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মডেল কেমন, অ্যাটম কেমন দেখতে, সেগুলো জানতে পারলাম। বোঝা গেল? এবার রাদারফোর্ডের মডেলটা কি ভালো করে শোন। রাদারফোর্ড কি বলেছিল বোঝ এবার। তাহলে ও পরীক্ষা করলো, ও কিছু অবজার্ভ করলো, ও কিছু ইনফারেন্স নিল, সবই আমি বললাম। এগুলোর উপর ভিত্তি করে রাদারফোর্ড বললো একটা অ্যাটমের দুটো পার্ট থাকে।
তাহলে atom has two part. One is the middle, that is called nucleus, and the other part is called extra nuclear part. এটার নাম দেওয়া হলো extra nuclear part. তাহলে অ্যাটমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে। এবার আমরা অনেক সময় বলে দিই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, ভুল বলি কি? ভুল বলি না, কিন্তু রাদারফোর্ড ওই কথাটা বলেনি। কেন? কারণ তখন তো নিউট্রন ডিসকভারি হয়নি, তারপরে হয়েছে, তার সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তাহলে কি হলো? এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে। নিউক্লিয়াস খুব ভারী। আর ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে থাকে, যেখানে থাকে তার নাম কি? এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। পুরো বুঝতে পারা গেছে? তাই অ্যাটমের পার্ট কটা হলো? দুটো, একটা যে নিউক্লিয়াস, একটা যে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এই পর্যন্ত বুঝতে পারলি? হলো। আচ্ছা এবার দেখ, এবং রাদারফোর্ড এটাও বললো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে পাক খাচ্ছে। এটা রাদারফোর্ড বললো, অ্যাটমের মডেল বললো রাদারফোর্ড। এবার এইসব কথাগুলো লোকজন তো প্রথমে মেনেও নিল যে হ্যাঁ ঠিকই বলছে, যা বলছে ঠিকই বলছে। রাদারফোর্ড যখন বলছে সে কি আর ভুল বলবে? ঠিকই বলছে, কারণ তখন ও তো একজন বিখ্যাত বিজ্ঞানী না, মেনে নিল। এবার মেনে নেওয়ার পরে বেশ কিছুদিন সময় চলে গেল, সায়েন্স আরো ডেভেলপ করলো, বিভিন্ন স্পেকট্রা সংক্রান্ত জিনিস আমরা জানতে পারলাম। এবার একটা জিনিস ভাব দেখি, ফিজিক্স উন্নত হলো, মডার্ন ফিজিক্স বলে একটা শাখা এলো ফিজিক্সের। তখন সবাই মিলে জিনিস দেখ, আলটিমেট খুব মাইনর জায়গায় গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি তো ডিফারেন্স থাকে না, বেসিক কনসেপ্টগুলো সবার একই থাকে। তা অ্যাটমিক স্ট্রাকচারটাকে আমি কেমিস্ট্রি চ্যাপ্টার বলবো না ফিজিক্সের চ্যাপ্টার বলবো, এভাবে বলা যায় না, সবারই ওটা, ও ফিজিক্সেরও কেমিস্ট্রিরও, কারণ এই জিনিসগুলো সব জায়গাতে আছে। এবার দেখ গল্পটা কোথায় দাঁড়াচ্ছে, এই পর্যন্ত যা হলো হলো। তাহলে আমাদের নলেজটা কতদূর হলো যে অ্যাটমকে ভাঙা যায়, ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, এক হচ্ছে ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন। আর কি? প্রোটন থাকে মাঝখানে, ইলেকট্রন থাকে বাইরে। কিভাবে থাকে, কটা করে থাকে, কোথায় থাকে, কার কোলে চেপে থাকে, কিছু বলেছে? বলেনি। তাহলে প্রপার আইডিয়া কিন্তু দিতে পারলো না এখনো পর্যন্ত। পারলো কেউ দিতে? এবার প্রশ্নগুলো চলে এলো। কি প্রশ্ন চলে এলো? যে মডার্ন ফিজিক্স বলছে যে যদি কোনো পজিটিভ চার্জকে কেন্দ্র করে কোনো নেগেটিভ চার্জ ঘোরে, তাহলে সে কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করবে, এনার্জি ছাড়বে। আর এনার্জি যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? তাকে তো একটা ফোর্সের আন্ডারে সে ঘুরছে, তা যদি এনার্জি বেরিয়ে যায় সে তো আস্তে আস্তে কাছে চলে আসবে, তাই না? কারণ একটা সেন্টার কি আছে, কাছে আস্তে আস্তে একসময় কি হবে? সেন্টারে এসে পড়বে, কোলাপস হবে। তাহলে অ্যাটম যদি কোলাপস হয়ে যায় তাহলে অ্যাটমের কোনো এক্সিস্টেন্স থাকবে না। তাহলে এই যে আমরা এত কিছু হ্যান ত্যান বলছি, এগুলো তো কোনো এক্সিস্টেন্সই নেই, কারণ অ্যাটম থাকবে না। তাহলে ওর বেসিক জায়গাতেই তো প্রবলেম আছে। ওই যে বলছে যে অ্যাটমকে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, মডার্ন ফিজিক্স বলছে এভাবে ঘুরতেই পারে না। কেন পারে না? কারণ ঘুরলে পরে এনার্জি বেরিয়ে যাবে। যাচ্ছে কি? তাহলে এখানে ভুল বুঝতে পারা গেল যে এই জায়গাটায় প্রবলেম আছে। বল, পয়েন্ট মাথায় ঢুকলো? 2 নম্বর হলো এই একটা মেজর মিস্টেক, যে ক্যান নট এক্সপ্লেন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম। এই জায়গাটা অনেকের বুঝতে সমস্যা। তো বইয়ে দেখবি লাইনটা লেখা আছে ক্যান নট এক্সপ্লেন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম, যেটা তারা বুঝতে পারছে না। কি লেখা আছে? লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম কি জিনিস তোরা জানিস না, জানার কথাও নয়। এবার এই জায়গাটা জানতে গেলে আবার আমাকে কিছু ফালতু কথা বলতে হবে, শোন একটু মন দিয়ে, যে কি জিনিস এটা শোন, ভালো করে শোন, স্পেকট্রামটা কি জিনিস। দেখ, যখন কোনো জিনিসকে আমরা লাইট দিই, যে কোনো ম্যাটারকে যখন বাইরে থেকে আলো বা কোনো কিছু দেবো, তখন সে এনার্জিকে অ্যাবজর্ব করবে। এবার এনার্জিকে অ্যাবজর্ব করলে ইলেকট্রনগুলো হায়ার এনার্জিতে চলে যায়, হায়ার এনার্জিতে গেল, যাওয়ার পর কি হয়? যাওয়ার পর তারা আনস্টেবল হয়ে যায়। তখন স্টেবিলিটি পেতে গেলে তাকে আবার প্রিভিয়াস জায়গায় ফিরে আসতে হয়। যখন এই ফিরে আসার ঘটনাটা ঘটবে, তখন সে কি করবে? এনার্জিটাকে ছেড়ে দেবে। তাহলে যদি এই রকম রাদারফোর্ড যে কথাগুলো বললো সেগুলোকে আমরা মেনে নিই, তাহলে আমরা দেখতে পাবো একটা কন্টিনিউয়াস স্পেকট্রা ওখান থেকে পাওয়া উচিত। মানে ও যেন কন্টিনিউয়াসলি এনার্জি অ্যাবজর্ব করছে, আবার কন্টিনিউয়াসলি এনার্জি ছেড়ে দিচ্ছে, এটা পাওয়া উচিত। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই বিভিন্ন মেশিনের সাহায্যে, স্পেকট্রোমিটারে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে ওরকম কোনো কন্টিনিউয়াস স্পেকট্রা নেই। যেটা পাই সেটা কি? লাইন স্পেকট্রাম। কিছু সার্টেন অ্যামাউন্টে এনার্জি অ্যাবজর্ব হয়, কিছু সার্টেন অ্যামাউন্টে এনার্জি ওখান থেকে রিলিজ হয়। কন্টিনিউয়াসলি এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ হয় না। বোঝা গেল? তাহলে এটা কেন হয় না একটা প্রশ্ন চিহ্ন চলে এলো, যে কেন হয় না, হোয়াই ইট হ্যাপেন্স লাইক দিস। রাদারফোর্ডের মডেলটাকে লোকজন আর ভরসা করতে পারলো না। তখন আবার প্রশ্ন এলো, তাহলে এরপরে কি? এরপরে কি? একটা কোশ্চেন মার্ক চলে এলো, কারণ রাদারফোর্ড সবকিছু এক্সপ্লেন করতে পারছে না। যদিও দারুণ মডেল, অনেক কিছু এক্সপ্লেন করলো, অনেকটা আমাদেরকে ক্লিয়ার আইডিয়া দিল, বাট 100% অ্যাকুরেট আইডিয়া এখন পর্যন্ত আমরা পেলাম না। এইরকম সময়ে এই সাইড বাই সাইড নিউটন ডিসকভার হয়ে গেল। কে করলো? না, গোল্ডস্টাইন যে ছিল তারই একটা ছাত্র বোধহয়, চ্যাডউইক। হ্যাঁ, জেমস চ্যাডউইক নিউটন ডিসকভার করলো।
একটা ইকুয়েশন ফিকুয়েশন থাকে বইয়ে, তাহলে নিউটনকে ডিসকভার করলো, স্যাডউইক ডিসকভার করলো, গেল। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচারটা কোথায় দাঁড়িয়ে আছে? আমরা আর বলছি না যে অ্যাটমকে ভাঙা যায় না, আমরা বলছি হ্যাঁ অ্যাটমকে ভাঙা যায়। ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাওয়া যায়। আমরা অলরেডি জেনে গেছি সেন্টারে কি থাকে, প্রোটন থাকে। নিউট্রন কোথায় থেকে এখনো সেরকম ভাবে জানি না, কিন্তু অলরেডি ধরে নিয়েছি নিউট্রনও সেন্টারে থাকে। তাহলে পরমাণুর সেন্টারে কি থাকে? নিউট্রন আর প্রোটন। জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। বাইরের জায়গাটার নাম কি? এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, সেখানে কে থাকে? ইলেকট্রন। হলো, এই জায়গায় থামলো। ওকে, এবার আমরা দেখছি বোরস মডেল, অর্থাৎ বোরের অ্যাটমিক মডেল। ব্যাপারটা কিন্তু বোরিং নয় মোটেও, যদিও নামটা বোরের মডেল, কিন্তু এটা বোরিং কিছু নেই, খুব ইন্টারেস্টিং একটা টপিক। চলো আমরা দেখি বোরস মডেলে কি কি বলা হয়েছে। প্রথমত এই মডেলটা দেখ, ইন্টারেস্টিং তো অবশ্যই। রাদারফোর্ডের মডেলে যে সমস্ত ভুল ত্রুটিগুলো দেখা গিয়েছিল সেগুলোকে থামিয়ে দিয়ে, সেগুলোকে পাল্টে নিয়ে, then we came to Bohr's model. It was scientist Niels Bohr, who was a notable scientist who gave some postulate regarding this model. এখানে কি বলা হয়েছে না, পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পজিটিভলি চার্জ প্রোটন এবং নিউট্রন, এরা একসঙ্গে থাকে ইনসাইড দ্য নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসের কনসেপ্টটা ওয়েল ডিফাইন্ড হয়ে গেল, যে নিউক্লিয়াস হচ্ছে সেই পার্ট যেটা অ্যাটমের একদম সেন্টারে থাকে, এবং তার বাইরে বিভিন্ন কতগুলো সার্কুলার পাথ আমরা এখানে ড্র করছি। এই যে সার্কুলার পাথগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কি না, এই সার্কুলার পাথগুলোকে বলা হয়ে থাকে অ্যাটমের কিছু নির্দিষ্ট সেল বা এনার্জি সেল, যেখানে ইলেকট্রন যখন রিভলভ করে, এরা যখন ঘোরে, তখন এই ঘোরার সময় তারা না কোনো এনার্জি নেয়, না কোনো এনার্জি। দেখা যাচ্ছে যে আমি আমার যে সাউন্ডের সিস্টেমটা ছিল, কোনো কারণে সেটা গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, তার জন্য সঠিকভাবে আমার কথাগুলো যদিও বোঝা যাচ্ছে আমি কিছু বলছি, বাট কি বলেছি সেটা আর দেখা যাচ্ছে না। সুতরাং ওই কারণে বাকি যে পার্টটা আমি পড়িয়েছি সেটা আমি ডিসকাস করব। ফার্স্ট অফ অল, এখানে আমি আলোচনা করছি যে একটা অ্যাটমের নিউক্লিয়াসে, বোর মডেল যেটা বলেছিল, বোরের মডেলে মেন কথা বলা হয়েছে যে পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। আমি প্রোটনটাকে প্লাস এবং নিউট্রনটাকে ডট দিয়ে দেখিয়েছি। এবং নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন ঘরগুলোকে দেখা যাচ্ছে, সেই ঘরগুলোকে বলা হচ্ছে ইলেকট্রনের সেল বা অরবিট। প্রতিটা অরবিটে ইলেকট্রনগুলো যখন ঘুরে, এক একটা অরবিটের এনার্জি থাকে নির্দিষ্ট। তাহলে এই পার্টটা বললাম। এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, সেলের মধ্যে থাকে ইলেকট্রন। ইলেকট্রনগুলো সেলের মধ্যে কিভাবে থাকে না, একদম নিউক্লিয়াসকে বাদ দিলে পরে নিউক্লিয়াসের পর থেকে যে কটা সেল আছে তাদেরকে যদি আমি নাম্বারিং করি, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলো বলি, তাহলে n = 1 2 3 এইসবগুলো দেখা যায়। এবার এখানে যে n এর কথাটা বললাম, nটাকে পরবর্তী ক্লাসে যখন আমরা 11-এ উঠবো জানবো, যেটাকে বলা হয় কোয়ান্টাম নাম্বার। ক্লাস 9 বা 10 আমাদের কোয়ান্টাম নাম্বার জানতে হবে না, আমরা জানবো n হচ্ছে নাম্বার। নিউক্লিয়াসের পর প্রথম কক্ষ, তার নাম্বার হচ্ছে 1, তারপর একটা 2, এরকম। এদেরকে কে, এল, এম, এন, ও এইসব নামগুলো দেওয়া হয়। এবার ব্যাপারটা হলো, এই যে প্রত্যেকটা ইলেকট্রনের কক্ষগুলো আমি এখানে দেখালাম, এই কক্ষগুলোতে কি হয় না, ইচ অরবিটাল হ্যাভ দেয়ার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ হোল্ডিং ইলেকট্রনস। তাদের ইলেকট্রন হোল্ড করার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে, অর্থাৎ তারা ম্যাক্সিমাম একটা সার্টেন নাম্বারে ইলেকট্রন হোল্ড করতে পারে, যেটাকে একটা ফর্মুলা দিয়ে বোঝানো হয়। ফর্মুলাটা হচ্ছে 2 × n²। 2n² বলতে কি বোঝায় না, 2টা হচ্ছে ফর্মুলার 2, আর n² বোঝাচ্ছে মেনলি, n হচ্ছে নাম্বার, যে অর্থাৎ সে যদি প্রথম কক্ষে থাকে তাহলে n এর মানটা হবে 1, দ্বিতীয় কক্ষে থাকলে n এর মানটা 2 হবে, ইত্যাদি। তাহলে সেই 2n² ফর্মুলাটা এখানে দেখানো হয়েছে, এবং আশা করছি ওটাই দেখাবো এরপরে, যে 2n² ফর্মুলার সাহায্য নিয়ে যখন আমি n এর মানটা 1 2 এসবগুলো বসাই, তখন n এর মান 1 বসালে 2n² এর মান হয় 2, 2 বসালে হয় 8, 3 বসালে হয় 18, 4 বসালে হয় 32, এবং 5 বসালে হয় 50। কি করে হচ্ছে না, n এর মান যদি 5 বসাই তাহলে n², 5 5 25, 25 দুগুণে আসছে 50। এইভাবে প্রত্যেকটা যে কক্ষপথগুলো এখানে আছে, কে, এল, এম, এন, ও, তাদের ম্যাক্সিমাম ইলেকট্রন হোল্ডিং ক্যাপাসিটিটা 2 থেকে 50 আমরা পেলাম। এখানে একটা কথা মনে রাখতে হয়, যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যাই হোক না কেন, ইলেকট্রন যখন বিভিন্ন অরবিটালে থাকে, বিভিন্ন কক্ষে থাকে, তখন তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলে। সেই নিয়মটা কি না, আমরা দেখেছি অলরেডি, যে সমস্ত মৌলগুলো হচ্ছে ইনার্ট মৌল, অর্থাৎ নিষ্ক্রিয়, তাদের বাইরের কক্ষে থাকে 8টা। তাই এরাও যেটা করে, এদের শেষ কক্ষপথ যেটা বলা হয়, সেই শেষ কক্ষপথে 8-এর বেশি ইলেকট্রন কোনোদিন এরা অ্যালাউ করে না। তাহলে যদিও তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 18 হতে পারে, 32 হতে পারে, 50 হতে পারে, কিন্তু যদি সেই কক্ষপথটা শেষ কক্ষপথ হয়, অর্থাৎ যাকে ভ্যালেন্স কক্ষপথ বা
যোজ্যতা কক্ষপথ বলা হয় ভ্যালেন্স সেল, সেই ক্ষেত্রে 8-এর বেশি থাকে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে if it is the last cell of an atom or it is the valence cell of an atom then it cannot hold more than 8 ইলেকট্রন। একটা ছোট প্রশ্ন এখানে করে নিই যে পরমাণুর নিউক্লিয়াস তো ছোট জায়গা, এখানে প্রোটন নিউট্রন একসঙ্গে আছে, আমরা জানি পজিটিভ চার্জকে রিপালশন করে, তাহলে এতগুলো প্রোটন ওই অল্প জায়গায় থাকে কি করে? তার অ্যান্সার হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভেরি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হুইচ হোল্ড টুগেদার অল দ্য পজিটিভলি চার্জড পার্টিকেলস ইন দ্যাট স্মল রিজিয়ন। তাহলে এখান থেকে আমরা নিউক্লিয়ার ফোর্সের কনসেপ্টটাও জানতে পারলাম। তাহলে এই পর্যন্ত পড়ার পর, অর্থাৎ বোর মডেল পর্যন্ত পড়ার পর, আমরা বোর মডেলের মেন পস্টুলেটগুলো কি ছিল? রাদারফোর্ডের মতোই অনেকটা ছিল, একটু চেঞ্জ হয়েছে। যে পরমাণুর একদম কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস কন্টেন্ট প্রোটন অ্যান্ড নিউট্রন, nucleus contain proton and neutron and electrons are revolving surrounding the nucleus in some different orbitals. The orbitals are arranged in their order and their names are K, L, Mn, etc. They are having a particular number of electrons holding capacity, but when it is the last cell it cannot hold more than that particular number, এগুলো আমরা জানি। আফটার দ্যাট আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে each orbital have a particular amount of energy which is fixed energy. ইলেকট্রন যখন এই ঘরগুলোতে রোটেট করে তখন দে নাইদার এমিট এনার্জি নট দে অ্যাবজর্ব এনার্জি তারা নেয়ও না, এনার্জি তারা ছাড়েও না। তাদের যেটা এনার্জি সেটাই থাকে, সেই এনার্জিটাকে তারা নিতেও চায় না, তারা ছাড়তেও চায় না। এখন ব্যাপার যেটা হয় সেটা হলো যে যদিও তারা এনার্জি নেয় না বা ছাড়ে না, ইটস ওকে, কিন্তু যদি বাইরে থেকে এনার্জি দেওয়া হয় তাহলে একটা ইলেকট্রন লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে লাফিয়ে যেতে পারে, এবং সেই এক্সাইটেড স্টেট থেকে তারা যখন আবার পুনরায় গ্রাউন্ড স্টেটে ফিরে আসে তখন সেই এক্সেস এনার্জিটাকে তারা ওয়েভ আকারে নেচারে ছেড়ে দেয়। এই পর্যন্ত জানা হলো। এবার দেখানো হচ্ছে এখানে সোডিয়াম অ্যাটমের অ্যাটমিক নাম্বার 11 এবং মাস নাম্বার 23। তা অ্যাটমিক নাম্বার যদি 11 হয় তার মানে ওর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কতগুলি করে আছে? না, এর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 11, কারণ আমরা জানি অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে নাম্বার অফ প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা কত হলো? প্রোটন সংখ্যা হলো 11, আর ইলেকট্রন সংখ্যা হবে 11, আর নিউট্রন সংখ্যা তো আমরা বের করতেই পারবো। যাই হোক, এই যে চিহ্নটা দেওয়ার পর তলায় অ্যাটমিক নাম্বার এবং ওপরে মাস নাম্বার লেখা হয়, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি নিউক্লাইড। এই জিনিসটাকে নিউক্লাইড নামে ডাকা হয়। তাহলে আমাদেরকে এখানে নতুন একটা জিনিস জানতে পারলাম যে নিউক্লাইড কাকে বলে। না, নিউক্লাইড মানে হলো যে কোনো একটা পরমাণুকে যখন তার চিহ্ন এবং এসব দিয়ে একসঙ্গে লেখা হয় তখন তাকে নিউক্লাইড বলা হয়। এখানে আরেকটা পরমাণু লেখা হলো ক্লোরিন 17, এর মধ্যে ইলেকট্রন এবং 35 হচ্ছে মাস নাম্বার, লেখা নেই হয়তো লিখবো। প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যাও 17। অলরেডি মাস নাম্বার 35 রিটেন, সো নাম্বার অফ নিউট্রন কত হবে? 35 - 17 ইজ ইকুয়াল টু 18। তাহলে পেয়ে গেলাম প্রোটন আছে 17টা, ইলেকট্রন আছে 17টা এবং নিউট্রন আছে 18টা। এবার এই 17খানা প্রোটন আর 18খানা নিউট্রন কোথায় থাকছে? না, ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ দ্যাট পার্টিকুলার অ্যাটম। তাহলে প্রশ্ন হচ্ছে ইলেকট্রনগুলো কোথায় থাকে? হোয়ার ডাজ দ্য 17 ইলেকট্রনস প্রেজেন্ট ইন দিস ক্লোরিন অ্যাটম? দ্য অ্যান্সার ইজ all the 17 electrons are not present in a particular cell, rather they have distributed in some different cells. যেভাবে আমি বলেছিলাম যে কে সেলে থাকে দুটো, এলে 8টা, এম এ তারপর এইরকম ভাবে এখানেও দেখলে পরে আমরা দেখতে পাবো যে কে সেলে দুটো ইলেকট্রন রাখবো এবং তারপরগুলোতে 8টা করে রাখবো। 8-এর কম রাখা যেতে পারে বাট নট মোর দ্যান 8, এবং 8-এর কম রাখা যেতে পারে মানে এমন নয় যে ভিতরে কোনো একটাই 7টা রাখলাম পরেরটাই বেশি করে দিলাম। যতক্ষণ 8টা না হচ্ছে আমি 8টা রাখবো। 8 ভর্তি হয়ে গেল মানে নেক্সট অরবিটাল পরবর্তী সেলে যাবে। এটা এখানে আলোচনা করা হয়েছে। দেখা যাচ্ছে যে আমরা যেটা বললাম কে এর ঘরে দুটো, এল এর ঘরে 8টা এবং এম এর ঘরে 7টা ইলেকট্রন এখানে একে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্লোরিনের কনফিগারেশন হচ্ছে 287। তারপর ক্যালসিয়ামকে দেখানো হচ্ছে এখানে 20টা ইলেকট্রন আছে, তাহলে কেমন থাকবে? কে এ থাকবে দুটো, এল এ থাকবে 8টা, হলো কটা? 10টা। তাহলে আমাদের মনে হতে পারে যে এম এ 10টা থাকবে, কারণ ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত বললাম? এম এর 18। কিন্তু ওই যে বলছিলাম একটু আগে যে ভ্যালেন্স সেলে 8-এর বেশি থাকতে পারে না, তাই এখানেও আমরা 10টা ইলেকট্রন মোটেও রাখতে পারবো না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে থাকবে 8টা এবং যে দুটো ইলেকট্রন এক্সট্রা পড়ে থাকছে সেটা তার পরবর্তী সেলে চলে যাবে। এই কথাটাই আমি তখন থেকে বারবার করে বলছি যে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে উই ক্যান নট কিপ মোর দ্যান 8 ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স সেল অর ইন দ্য লাস্ট সেল। So everyone must remember this particular point. Valence set will never contain more than 8 electron. যাই হোক, এটা এখানে বলা হয়েছে। আমরা এর পরের পার্টটা আবার দেখতে থাকি। এখানে আমরা কতগুলো অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব।
যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, পটাশিয়াম, দেন ক্যালসিয়াম এবং লাস্টে আছে ম্যাগনেসিয়াম। নাইট্রোজেনের 7, অক্সিজেন 8, তা 7 হলে পরে কি হবে, 2,5, অর্থাৎ কে সেলে 2টো হবে, এল সেলে হবে 5টা। একইভাবে 8-এর ক্ষেত্রে হবে 2,6, যখন 17 থাকছে তখন সেখানে হবে কে সেলে 2টো, এলে 8টা এবং এম সেলে 7টা। আর যখন পটাশিয়ামে যাব একইভাবে 2, 8, 8, 1, এগুলো করছি দেখতেই পাওয়া যাবে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই লেভেলে 1 থেকে 20 পর্যন্ত অ্যাটমিক নাম্বারই আছে, তার বাইরে নেই। এবং এই যে পদ্ধতি KLMN, এর সাহায্যে 20-র বেশি অ্যাটমিক নাম্বার কোনো কিছুর কোনো কনফিগারেশন করা যাবে না, সেখানে ভুল হবে। আমাদের চিন্তা করারও প্রয়োজন নেই, কারণ আমাদের সিলেবাসে 20-র বাইরে কিছু নেই। সুতরাং 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশন যেভাবে করা আমি দেখালাম, এগুলো প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করে ভালোভাবে শিখবে। খুবই সহজ একটা জিনিস, সিম্পল জিনিস, প্রথম ঘরে 2টো এবং তারপর জটা করে থাকবে, বসাতে থাকবে। এটা কেন এত ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে এখনই দেখানো হবে। দেখো যে এই যে কনফিগারেশনটা করলাম, এদের প্রত্যেকটার ক্ষেত্রে যেটা লাস্ট সেল, যেমন যদি নাইট্রোজেনের কথা বলা হয়, ওর লাস্ট সেল হচ্ছে এল এবং এল এর ঘরে আছে 5টা ইলেকট্রন। আমরা তো দেখেছি যে কোনো একটা অ্যাটম স্টেবল হতে গেলে সে কি করতে চায় না, লাস্টের ঘরটায় 8টা ইলেকট্রন করতে চায়। তাহলে এই যে 8টা ইলেকট্রন করতে চায়, তাহলে এখানে যাদের কথা বলা হয়েছে এরাও তো এখন স্টেবল নয়। নাইট্রোজেন থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, এদের কারোরই বাইরে 8টা ইলেকট্রন নেই। সুতরাং স্টেবিলিটি পেতে গেলে এদের কি করতে হবে না, এদের আইদার ইলেকট্রন নিতে হবে অথবা ইলেকট্রন দিতে হবে। তাই যখন নাইট্রোজেনের কথা বলছি, এর বাইরে 5টা ইলেকট্রন আছে। তাহলে যদি 3টে ইলেকট্রন কারো কাছ থেকে নেয় তাহলে স্টেবল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি পাওয়ানোর জন্য, অর্থাৎ ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন দেওয়ার জন্য যদি আমরা অ্যাটমগুলোকে রাখি, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তাদেরকে আমাদের হয় দিতে হচ্ছে, না হলে নিয়ে নিতে হচ্ছে। যতগুলো করে দিতে বা নিতে হচ্ছে, সেই সংখ্যাটাই অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দেবে যে তাদের যোজ্যতা কত বা তাদের ভ্যালেন্সি কত। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে আমাকে 3টে ইলেকট্রন দিতে হবে, +3 ইলেকট্রন লিখলাম। অক্সিজেনের ক্ষেত্রে কটা দিতে হবে, 6টা আছে, তাহলে একেও 2টো দিতে হবে। ক্লোরিনের ক্ষেত্রে দেখো বাইরের সেলে 7টা আছে, তাহলে ক্লোরিনকে দিতে হবে 1টা। তাহলে অক্সিজেনকে দিতে হচ্ছে কটা, 2টো ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে কটা আছে, 1টা ইলেকট্রন। আর বাদ বাকি যারা আছে তাদের দিতে হবে না, বরং তাদের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে নিতে হবে। ব্যাপার হচ্ছে যাদের ক্ষেত্রে ইলেকট্রন দিতে হয়, ইলেকট্রন নিজে নেগেটিভ, তাহলে যারা নেগেটিভকে অ্যাকসেপ্ট করছে তারা অ্যানায়ন তৈরি করবে, আর যারা নেগেটিভকে ছেড়ে দিচ্ছে তারা ক্যাটায়ন তৈরি করবে। যতগুলো করে ক্যাটায়ন এবং অ্যানায়ন, মানে যতগুলো করে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ হবে তার উপরে ডিপেন্ড করবে এদের কনফিগারেশন কি হবে, এরা কেমন বিহেভ করবে, এইসবগুলো। এই কারণে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ইলেকট্রনিক কনফিগারেশন কেন ইম্পর্টেন্ট আশা করি ক্লিয়ার টু অল অফ ইউ। এবার আমরা ডিসকাস করবো, উইল নাও ডিসকাস অ্যাবাউট আইসোটোপ, আইসোবার অ্যান্ড আইসোটোন। In this chapter, this part is left because previous all the parts I have discussed one by one. লাস্ট যে পার্টটা বাকি আছে আমাদের, দ্যাট ইজ আইসোটোপ, আইসোবার, আইসোটোন। প্রথমে আসছে আইসোটোপ কাকে বলা হয়। রিমেম্বার দ্য ডেফিনেশন, ডিফারেন্ট অ্যাটম অফ দ্য সেম এলিমেন্ট, দুটোই হচ্ছে কার্বন, তার মানে সেম এলিমেন্ট, দুটো ডিফারেন্ট অ্যাটম, হ্যাভিং দ্য সেম অ্যাটমিক নাম্বার, দুজনের অ্যাটমিক নাম্বার 6, বাট ডিফারেন্ট মাস নাম্বার, একজনের হচ্ছে 12, একজনের 14. So what is the relationship between them? Now they are isotope of each other. তাহলে once more, different atom of the same element having the same atomic number but different mass number. দুটো ভিন্ন পরমাণুর, একই মৌলের দুটো ভিন্ন পরমাণু যাদের অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার আলাদা, তাদেরকে আইসোটোপ বলা হয়। মনে রাখবে, একটা উদাহরণ দিয়ে দিলাম, আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম একই রকমের হয় কারণ তাদের ইলেকট্রন বিন্যাস একই হয়। ইলেকট্রন বিন্যাস ডিপেন্ড করে ইলেকট্রনের সংখ্যার উপর, যেহেতু আইসোটোপগুলোর ইলেকট্রন সংখ্যা সমান, তাদের ইলেকট্রন বিন্যাসও সমান হবে। এবার আসছে আইসোবার। আইসোবার মানে যাদের ভর সমান। একটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে, একটা নিয়েছি কার্বন, অন্যটা নিয়েছি, একটা কার্বন নিলাম আর একটা নিলাম মনে করো নাইট্রোজেন। তাহলে টু অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্ট, আগেরটাই বলেছিলাম সেম এলিমেন্ট, এখানে বলছি ডিফারেন্ট এলিমেন্ট, হ্যাভিং ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, একজনের 6, একজনের 7, বাট সেম মাস নাম্বার, কার্বনেরও 14, নাইট্রোজেনের 14. সো দিস রিলেশনশিপ ইজ কল্ড আইসোবার অফ ইচ আদার। এরপরে শিখবো আইসোটোন নিয়ে। আইসোটোনের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা শুরু করতে পারি অক্সিজেন এবং কার্বন নিয়ে। অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন কত না, অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন হচ্ছে
8 আর কার্বনের 6। এবার অক্সিজেন যদি মাস নাম্বার নিই 16 এবং এর নিই 14, তাহলে এদের নিউট্রন সংখ্যা দুজনের ক্ষেত্রে 8 পাচ্ছি। তাহলে ডেফিনেশনটা কি আসছে না, ডিফারেন্ট অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভিং ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার অ্যান্ড ডিফারেন্ট মাস নাম্বার বাট হ্যাভ সেম নাম্বার অফ নিউট্রন ইজ কল্ড আইসোটোন অফ ইচ আদার। তাহলে এই গেল আমাদের আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের সম্পর্কে কিছু আলোচনা। এবার একটু ট্রিকি কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। দু একটা ট্রিকি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে যে এ আর বি দুটো মনে করো এলিমেন্ট, যাদের অ্যাটমিক নাম্বার XY এবং এর ক্ষেত্রে হচ্ছে Mn। এবার এ আর বি এর মধ্যে সম্পর্ক তোমাকে দিয়ে দিয়েছে যে তিনটের মধ্যে যে কোনো একটা হবে, যে কোনো একটা দেওয়া থাকবে। প্রথমে দেওয়া আছে মনে করো এরা হচ্ছে আইসোটোপ, পরস্পরের আইসোটোপ। তাহলে তোমাকে একটা কোশ্চেন দিল যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ y মাইনাস এক্স মাল্টিপ্লাই বাই n মাইনাস এম। অনেকটা দেখো অ্যালজেব্রার মতো লাগছে, যে যেন বীজগণিত করছি, y মাইনাস এক্স ইন্টু n মাইনাস এম, হোয়াট উইল বি দ্য ভ্যালু। প্রথমে আমাকে দেখতে হবে এই ধরনের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম। So here in this case, the relationship is isotope. That means x and m both will be same. X will be equal to m. তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো না, x মাইনাস এম করলে সেটা শূন্য হয়ে যাবে। এখন x মাইনাস এম যদি শূন্য হয়ে যায়, তাহলে ভ্যালুটা বসালে কি পাবো, এই ভ্যালুটা যদি বসাই ওখানে, তাহলে পুরো ভ্যালুটাই আমি শূন্য পেয়ে যাচ্ছি। এটা দেখালাম আইসোটোপ দিয়ে। এরকমই কোশ্চেন তোমাকে দিতে পারে আইসোবার এবং আইসোটোনের ক্ষেত্রে। আইসোবার দিলে হয়ে যাবে y সমান n। এই যেমন এখন আইসোবারের একটা এক্সাম্পল দেওয়া হোক, দেখলেই বুঝতে পারবে যে যখন আইসোবারের কথা বলা হবে তখন আমরা লিখতে পারবো যে y সমান হলো n, আর y সমান যদি n হয় তাহলে এখান থেকে কি পাবো, y মাইনাস n সমান 0। ভ্যালুটা পুট করলে যেটা আসবে দ্যাট উইল বি দ্য অ্যান্সার, নো প্রবলেম। নেক্সট যদি বলা হয় আইসোটোন, তাহলে কি পেয়ে যাবো, y মাইনাস এক্স উইল বি ইকুয়াল টু n মাইনাস এম। সেখান থেকে আমরা পেয়ে যাবো সম্পর্ক। তার মানে এরকম কোশ্চেন, ট্রিকি কোশ্চেন দিতেই পারে পরীক্ষায়, আসো অনেক সময়। এরপর দেখবো আমরা যে কতগুলো আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেমন হয়। মনে করো ক্যালসিয়াম +2 ion is given to you, atomic number 20, but remember whenever it has produced +2 ion, that means it have lost anyhow 2 electrons. So now electron number is not 20, rather it is 18. So K2, L8 and M8 2 আর 10, 10 আর 18 হয়ে গেল, এটাই কমপ্লিট হয়ে গেল। এখানে এটা ক্যালসিয়াম 2 এর কনফিগারেশন দেখালাম। এরপরে আর একটা আয়ন দেখানো যেতে পারে অক্সাইড আয়ন O2 মাইনাস। জেনারেলি অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 8, অক্সিজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 না, অবশ্যই 8, ভুল লিখেছিলাম। তাহলে 8 যদি অ্যাটমিক নাম্বার হয় তাহলে তার দুটো নেগেটিভ চার্জ কোথা থেকে এলো, অর্থাৎ 8 এর সঙ্গে 2 বেড়ে গিয়ে হয়ে গেল 10। সো টোটাল নাম্বার অফ ইলেকট্রন উইল বি 10. In that case, the K cell will have as usual 2 electrons and the rest 8 electron will be in L cell. One thing you can notice that whenever I have seen the calcium +2 ion and oxide ion, in both the cases the last cell, their M and their L, have 8 electron. That means they have acquired the configuration of nearest noble gas. তাহলে আয়ন কেন তৈরি হয়, নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো কনফিগারেশন পাওয়ার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, বলে দিলাম। টোটাল পিরিয়ডিক টেবিল অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটাতে আমাদের যা যা ছিল পয়েন্ট ওয়াইজ পড়লে পরে আমি পরপর আর একবার বলে দিই। ডাল্টনের অ্যাটমিক থিওরি থেকে শুরু হয়েছিল, তারপর ইলেকট্রন ডিসকভার, থমসনের মডেল, রাদারফোর্ডের পরীক্ষা, রাদারফোর্ডের মডেল, প্রত্যেকটা ড্রব্যাকস, তারপর কিভাবে নিউক্লিয়াস ডিসকভার হলো, বোরের মতবাদটা কি ছিল, বোর কি বলেছিল, গোল্ডস্টেনের পরীক্ষা আগেই ছিল। তারপর এগুলো হয়ে যাওয়ার পর কিভাবে ইলেকট্রন একটা অরবিটাল থেকে অন্য অরবিটালে জাম্প করতে পারে, ইলেকট্রনিক কনফিগারেশন কাকে বলা হয়, কিভাবে করতে হয় আয়নের এবং অ্যাটমের ক্ষেত্রে। এই জিনিসগুলোই মূলত ক্লাস 10 সিলেবাস, 10 এবং 9 সিলেবাসে আছে, 9 বা 10 বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম থাকে। এগুলো বেসিক জায়গাটা সবেতেই এক আছে। একটা যে বোর্ডেরই ছাত্র হও তুমি, ইফ ইউ রিড দ্য বুক প্রপারলি জাস্ট ফর 1 টাইমস, দেন নাথিং ইজ দ্যাট, ইট ইজ ভেরি ইজি। পড়ার সময় একটা শর্ট নোট নিজের মতো করে বানিয়ে নিলে পরে কারোর উপর ডিপেন্ড করতে হয় না, যেটা পড়লে সেটা বুঝে নিয়ে একটা ছোট নোট বানিয়ে নাও এবং চ্যাপ্টারটা রেডি করো। এরকম ক্লাস পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে আরও অনেক ভিডিও এখানে দেওয়া হবে। বাই।